বাংলাদেশের জাতীয় স্মার্টফোন বললে যে সিরিজের কথা আমাদের সবার মাথায় প্রথম আসে সেটা হচ্ছে রেডমি নোট সিরিজ, যেমন রেডমি নোট 4X, রেডমি নোট 5 প্রো, নোট 7 ও নোট 7 প্রো আর 2019 সালের জাতীয় ফোন রেডমি নোট 8। এর ধারাবাহিকতায় রেডমি এবার বাজারে নিয়ে আসলো রেডমি নোট 9 প্রো। যদিও রেডমি নোট 9 তারা রিলিজ না করেই রেডমি নোট 9 প্রো রিলিজ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আগের রেডমি নোট সিরিজের মতো রেডমি নোট 9 প্রো কি হয়ে উঠতে পারবে নেক্সট জাতীয় স্মার্টফোন? এই প্রশ্নটির উত্তর খুঁজবো আমরা সারা ভিডিও জুড়ে, জানাবো এই ফোনটির ভালো মন্দ সকল কিছু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। এই ফোনটির বেস ভার্সনটি অর্থাৎ 464 জিবির ভার্সনটির দাম বর্তমানে 19,500 টাকা। অনেক বেশি মনে হচ্ছে, তাই না? দাম অবশ্যই আরও কমে যাবে। এই ফোনটি আপনারা পাবেন আমাদের আজকের ভিডিওটির স্পন্সর গ্যাজেটম্যান বিডিতে। রেডমি নোট 9 প্রো এই ফোনটির রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। গ্যাজেটম্যান বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেটম্যান বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 395 পিপিআই। আর ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 5। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 84%। আইপিএস প্যানেলের ডিসপ্লে হলেও ডিসপ্লেটির কালার খুব ভালো পেয়েছি, যেখানে টাচ রেসপন্স পেয়েছি অসাধারণ। পাঞ্চি ও ভিভিড এই ডিসপ্লেটির সানলাইট ভিজিবিলিটি ওকে, এছাড়াও ভিউইং অ্যাঙ্গেল ছিল খুবই ভালো। ফুল এইচডি প্লাস রেজুলেশন হয় শার্প লেগেছে এই ডিসপ্লেটি। ডিসপ্লের উপরের দিকে মাঝ বরাবর পেয়ে যাচ্ছেন ছোট্ট কালো টিপ অর্থাৎ পাঞ্চ হোল ক্যামেরা। এছাড়াও ডিসপ্লে চারপাশে চিন ও বেজেলের পরিমাণ অনেক কম থাকায় ইউটিউবে ভিডিও ওয়াচিং কিংবা গেমিং পারফরমেন্সে পেয়েছি ফুল ভিউ এক্সপিরিয়েন্স। ডিসপ্লেটিতে পেয়ে যাবেন ডার্ক মোড ও কালার অপটিমাইজেশনের ফিচার, যা ভালো লেগেছে। ডিজাইনের কথা বললে প্রথমে যে বিষয়টি আমি লক্ষ্য করেছি তা হলো দেখতে অনেক প্রিমিয়াম এই ফোনটি। ব্যাক প্যানেলে স্কোয়ার কাট কোয়াড ক্যামেরার ডিজাইন, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন গ্লাস ব্যাক উইথ কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আর সাইড প্লাস্টিক ফ্রেম। এই ফোনটি স্প্ল্যাশ প্রুফ, এ কারণে ছোটোখাটো পানি জাতীয় অ্যাক্সিডেন্ট থেকে ফোনটি রক্ষা পাবে। ফোনটির ডান পাশে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। ফোনটিতে 2টি ন্যানো সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। নিচের দিকে পাচ্ছেন হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি পেয়েছি অনেক লাউড। আর ডিসপ্লের উপরের দিকে পেয়ে যাচ্ছেন ছোট্ট একটি নোটিফিকেশন লাইট। রেডমি নোট 9 ওজনে 209 গ্রাম, তাই বলা যায় একটু ভারী লাগছিল ব্যবহার করতে, তবে এক হাতে ব্যবহার করতে কোনো সমস্যাই হচ্ছিল না। আর ফোনটি হাতে নিয়ে পেয়েছি প্রিমিয়াম ফিল। ফোনটি পাবেন অরোরা ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট এই 3টি কালারে, তবে আমার কাছে এর হোয়াইট কালারটা ইউনিক লেগেছে। ওভারঅল ফোনটির ডিসপ্লে অনেক ভালো পেয়েছি, তবে এখানে আইপিএস প্যানেলের পরিবর্তে অ্যামোলেড প্যানেল ইউজ করলে খেলা জমে উঠত, তবে দাম হিসেবে ওকে বলবো। আর ফোনটির ডিজাইন ও লুক নজর কেড়েছে। কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 11 বেসড অ্যান্ড্রয়েড 10, আর এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন 8 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগনের 720G এর প্রসেসর, আর জিপিও হিসেবে পাবেন Adreno 618। এই ফোনটি পাওয়া যাবে 464 ও 128 জিবির UFS 2.1 এই দুটি ভার্সনে। ফোনটির সফটওয়্যার ও প্রসেসর পারফরমেন্স নিয়ে বলতে গেলে এক কথায় অসাধারণ পারফরমেন্স পেয়েছি, যেখানে একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুতই মুভ করছিল, নো ল্যাগ ইস্যু। অ্যানিমেশন ট্রানজিশন স্পিড পেয়েছি অনেক ফাস্ট। এছাড়াও মাল্টিটাস্কিং ও হেভি ইউজে ফোনটি আরামে ব্যবহার করতে পারবেন। র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো লেগেছে। ফোনটিতে ক্যামেরা টু এপিআই এনাবল করা আছে, তাই পেয়ে যাচ্ছেন জিক্যামের সাপোর্ট। ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 2,50,000। সো বলা যায় হেভি, রাফ অ্যান্ড টাফ ইউজ এবং রেগুলার ইউজে ফোনটি ভালোই সার্ভাইভ করবে। কথা বলা যাক মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এর গেমিং নিয়ে। এখানে যে প্রসেসরটি আছে অর্থাৎ 720G এর প্রসেসর, এটি কিন্তু মিড বাজেটে গেমিং প্রসেসর। ফোনটি দিয়ে এই কয়েকদিনের ব্যবহারে বেশ হাই গ্রাফিক্সের কিছু গেমস খেলেছি, যেমন এখানে পাবজি খেলেছি হাই ফ্রেম রেট এইচডি গ্রাফিক্সে, যেখানে আশ্চর্য হলেও সত্য খুব বেশি ফ্রেম ড্রপ পাচ্ছিলাম। স্ক্রিন আটকে যাচ্ছিল, যা নিয়ে আমি একটু হতাশ, তবে মিডিয়াম গ্রাফিক্সে খুব ভালো খেলা যাচ্ছিল পাবজি। এছাড়াও অ্যাসফার 9 খেলেছি, যেখানে খুব ভালো গ্রাফিক্সে খেলতে পেরেছি, তবে টানা খেলার পর সামান্য ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন।
এছাড়াও অন্যান্য হাই গ্রাফিক্সের গেমসগুলো ভালোভাবেই খেলতে পেরেছি এই ফোনটির মাধ্যমে। এই ফোনটির একটি বড় আকর্ষণ হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে 5020 mAh এর বিশাল ব্যাটারি, আর বক্সেই পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় নিচ্ছিল 2 ঘন্টার মতো, আর 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যা নর্মাল ইউজে আরামেই একদিন চলে যাচ্ছিল। সো ব্যাটারি নিয়ে আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাইড। কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির রেয়ারে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 1.8 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের সেন্সর, যা স্যামসাংয়ের আইসোসেল GM2 এর সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি শুটার। ফোনটি দিয়ে তোলা ডেলাইটের ছবিগুলো খুব ভালো পেয়েছি, যেখানে রেগুলার 12 মেগাপিক্সেলে তোলা ছবিগুলো পাঞ্চি এবং কালারফুল পেয়েছি। ডাইনামিক রেঞ্জ ছিল মোটামুটি ভালোই। এছাড়াও প্রো কালার মোডে কালার বুস্টের ছবি পেয়েছি। ছবিগুলোর ডিটেলস খুব ভালো লেগেছে, যেখানে হাইলাইট ডিটেলস, শ্যাডো ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ খুব ভালো পেয়েছি। ছবিগুলো ছিল শার্প। এছাড়া ওয়াইড অ্যাঙ্গেলে তোলা ছবিগুলো পেয়েছি খুবই ভালো, যেখানে ডাইনামিক রেঞ্জ পেয়েছি ডিসেন্ট। তবে এইখানে ডিটেলস একটু কমে যাচ্ছিল। ফোনটির 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ওয়ান অফ দ্য বেস্ট ম্যাক্রো ক্যাপচার করতে সাহায্য করছিল। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো এখানে ভালো লেগেছে, যেখানে এজ ডিটেকশন খুবই ভালো পেয়েছি। এছাড়াও ছবির ডিটেলস খুবই ভালো লেগেছে। তবে সমস্যা হচ্ছিল রাতের ছবিতে সামান্য নয়েজ পেয়ে যাবেন, তবে শাটার স্লো হয় মাঝে মাঝে ছবিগুলো শেকি মনে হচ্ছিল, আর ডিটেলসের ক্ষেত্রে মনে হচ্ছিল কমে যাচ্ছে। নাইট মোডটা অসম্ভব ভালো লেগেছে। ফোনটি দিয়ে তোলা সামনের ক্যামেরায় ছবিগুলো ডে লাইটে খুব ভালো ছবি পেয়েছি, যেখানে ভালো ডিটেলস পেয়েছি এবং হাইলাইট ব্লোন আউট হয়ে যাচ্ছিল না। এছাড়াও ফেসের ডিটেলস খুব ভালোভাবে ধরে রাখতে পারছিল, আর সামনের ক্যামেরাটা একটু ওয়াইড, তাই অনেক মানুষ একসাথে ছবি তুলতে পারছিলাম। আর লো লাইট সেলফি অনেক ভালো লেগেছে এই ফোনটিতে। ফোনটির মাধ্যমে 4K 30 FPS মোডে শ্যুট করা যাচ্ছিল, যেখানে ভাইব্রেন্ট ও ক্রিস্পি কালার পাওয়া যাচ্ছিল। তবে ইআইএস শুধু 1080p 30 FPS এ পাচ্ছিলাম, যেখানে ডিটেলস কিন্তু একটু কমে যাচ্ছিল। ওভারঅল ক্যামেরা তো অনেক ভালো লেগেছে, বলা যায় Redmi Note 8 থেকে আপগ্রেড, এবং কিছু কিছু ক্ষেত্রে Redmi Note 8 Pro থেকেও আপগ্রেড। ক্যামেরা নিয়ে পুরো একটি ভিডিও আসবে সামনে, কারণ ক্যামেরায় রয়েছে অনেক চমক। সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন, ভিডিও পেয়ে যাবেন। সো ওভারঅল Redmi Note 9 Pro কে বলা যায় Redmi Note 8 থেকে ভালো একটা আপগ্রেড। আর যদি Redmi Note 8 Pro কে ধরা হয় তাহলে বলবো ওকে। যেহেতু Redmi Note 9 Pro Max আরেকটি ডিভাইস আছে, তাই ধরে নিচ্ছি এটি হচ্ছে Redmi Note 8 এর আপগ্রেড। এখন বাজেট অনুযায়ী এর ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স ও ব্যাটারি পেয়েছি অনেক ভালো। তবে সুপার অ্যামোলেড প্যানেল মিস করলাম এখানেও। বাকি গেমিং বলবো ডিসেন্ট, তবে বাজেট বিবেচনায় ভালো। ওভারঅল যাদের বাজেট 18,000 টাকার উপরে, তারা নিয়ে নিতে পারেন Redmi Note 8 Pro। তো কেমন লাগলো Redmi Note 9 Pro? এই ফোনটি কি হতে পারে নেক্সট জাতীয় স্মার্টফোন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।